শুধুই তাকিয়ে থাকা উৎসুক চোখে, কাউকে খোঁজ করা, নাকি নিজেকেই দেখা নিজের বাইরে? তাকাই যেদিকে সেই আঁকড়ে ধরে। সমস্তের মাঝের এই নিঃসঙ্গ সুন্দর বুঝি শুধু উপহার দিতে জানে বাংলাদেশ, যার প্রতিটি বালুকণা রহস্যে ঘেরা। সূর্য, রোদ্দুর, জল, বালিরাশি এক হয়ে যে বিচ্ছুরণ ঘটায়, তাতে সমগ্রতার সৃষ্টি। সেখানেই সুন্দরের সমুদ্র। প্রকৃতির আশ্চর্য কাণ্ড খেলা করে বাংলাদেশের দক্ষিণের প্রান্তসীমা টেকনাফে। নাফ নদী আর সমুদ্রের খুনসুটি যত ভাঁজ খোলে, সুন্দরের বাংলাদেশ যেন ততই বিস্ময়ে বদ্বীপ হয়ে ওঠে। তাতে নমিত না হয়ে উপায় কি? সমুদ্রের জল নিয়ে যাব মহানন্দার কাছে। পথে আরও কত জল, কত মানুষ, কত কথা। টেকনাফ থেকে তেঁতুলিয়া। তেঁতুলিয়া পৌঁছতে এমন বিস্ময়, শিহরণ জাগাবে বারবার। এই যে নাফ সংলগ্ন জীবন, যেখানকার মানুষের পেশা জল নির্ভর। কেউ সাম্পান নিয়ে ছুটছেন সমুদ্র সেচে মুক্ত আনতে। জেলেদের কাছে মাছ তো মুক্তই। নাফ ও সমুদ্রের জলরাশিতে যে মুক্ত ছড়ানো ছিল, সেই মাছে টান পড়েছে। একদিকে নদী সাগরের ওপারের ভূখণ্ড মিয়ানমারের নিজেদের বিবাদ, যার পীড়ন সইতে হচ্ছে বাংলাদেশকেও। কীরকম পরে মাছ? আমরা আগে এখানে নাম নদীতে জাল বসাতাম, আমাদের অনেক মাছ পাইতাম। আমরা এখানে প্রায় 300-400 জাল ছিল। এখান থেকে আমরা এই মাছ আহরণ করে আমরা টেকনাফ থেকে কক্সবাজার, চিটান, ঢাকার মধ্যে মাছ আমরা কি করতাম, এখান থেকে ওখানে মাছ সাপ্লাই করতাম। এখন 2017 সালে রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে আমাদেরকে বলছে নাম নদী বন্ধ, আপনারা মাছ মারতে পারবেন না। এখানে আপনারা কোনো জাল ফেলেন না? এখানে আমরা কোনো জাল ফেলি না। আমরা এখানে সাগর থেকে আনি, কিনে ওই যে মাছগুলো নষ্ট হয়ে গেছে, মাছগুলো নষ্ট হয়ে যায়। একদম সাগরে চলে যায়? একদম সাগরে, হ্যাঁ। আপনারা কয়দিনের জন্য সাগরে যান? আমরা যাই হচ্ছে আমরা বিকালে যাই, সকালে আসি, আবার দুপুরে গিয়ে বিকালে আসি। তাহলে এখন এই যে নাফ নদী থেকে মাছ নেয় কারা? নাম নদীতে কেউ মাছ নেয় না। আজ কেউ বসাতে পারে না? কেউ বসাতে মিয়ানমারেরও পারে না, আপনারাও পারেন না? মিয়ানমার পারে, মিয়ানমার পারে? মিয়ানমার পারে তো না হচ্ছে। মানে অর্ধেক নদীতেও যেতে পারেন না? আমাদেরকে যে আমাদের সীমান্তবর্তী যেটা আছে, ওর দিকে পর্যন্ত যাইতে দেয় না। ঘরের উঠোনের মতো যে নাফের জল, সেখানে জাল ফেলতে পারছে না শাহপরীর দ্বীপের জেলেরা। বছরের পর বছর অলস পড়ে আছে নৌকা, জালের সুতোতেও পড়েছে, মরছে। আপনি যখন জাল ফেলতেন তখন কতগুলি জাল ফেলতেন? এখন বর্তমান জাল হয়েছে 200-250 পর্যন্ত জাল হয়েছে। এখন জাল ফেলতে পারে কয়টায়? 200 যে জাল হলো, সেই এখনো 20-30টা জাল বইতে পারে আর কি, বইতে পারে। আছে 200 জাল ফেলতে পারে 20-30টা জাল। 20-30টা জেলেদেরকে মিয়ানমারিরা ধরে নিয়ে যায়? নিয়ে যায়। ওখানে গেলেও ওখানে মায়ানমার থেকে ওখানে আহারের থেকে গেলেও গুলি করে।
নাফ নদীর সহচর এই শাহপুরী দ্বীপের জমিন ছুটে আসছে, যেমন ছুটে আসছে এই জনপদের মানুষের জীবন ও জীবিকার পরিসর। এই জনপদের মানুষের যাপিত জীবনে এখন জোয়ারের তরঙ্গ নেই, শুধুই ভাটা। আপনারা কি শুটকির জন্য মাছ বাঁচতেছেন? জি হ্যাঁ, জি তো কতগুলি পরিবার এখানে আপনারা শুটকি করেন? 700 পরিবার লতি করে, ওরাই করে ওই যে বছরে 3 মাস না তো বা 2 মাস। তা আপনারা এই যে যখন মাছ আসে না, মাছ যখন ধরে না, তখন আপনারা কি কাজ করেন? 9 মাস হলে ছেলে মেয়েদেরকে অন্য এলাকায় যায় কাজকর্ম করতে পারে, ওগুলা নিয়ে কষ্ট করি আনিয়া কিছু খাই। এবার তো যদি আসতে পারে আর দিন তো আনতে পারে নাই। সরকারি সাহায্য, তারপর ব্যাংকের ঋণ এগুলি পান? না না না, বা এনজিও? এগুলা নেই নাই। তা আপনাদের যে বাড়ি ঘরে কি হচ্ছে, বাড়ি ঘর তো এরকম আপনাদের সঞ্চয় করেন না, টাকা পয়সা জমায় রাখেন তো যখন আসেন? তো সঞ্চয় জমা করিবার এই তো তৌফিক নাই। জীবন এখানে কেমন, শব্দ দিয়ে তাকে প্রস্ফুটিত করা মুশকিল, বরং ক্যামেরার লেন্স যা দেখতে পেল তাকে নিজের মতো করে পড়ে নেওয়া ভালো। তাহলে কি অবস্থা? ও জাল বুনতেছেন? তা জাল বানালে বলে জাল নদীতে ফেলা যায় না, তাহলে জাল বানায় কি হইব? তো গরিয়রা খাওয়া হওয়ার বাদি কল আর দিন গরিব জামাই নাই, নাম নদী মারে জাল বাজাইতে নদের তারা কি করি চলিম বাদি কল। এই জাল কি নিজেদের জন্য না বিক্রির জন্য? বদারে সুতা দি বানানি দে দি। ও ছেলেমেয়েরা লেখাপড়াও করে? করে কোন স্কুল? হাই স্কুল। অমাবস্যা পূর্ণিমায় নাফ নদীতে ভরা কটাল ও মরা কটালের খেলা বেশ জমে, কিন্তু নাফ নদীর পাশের যে জেলে পাড়া আছে সেখানে কিন্তু জ্যোৎস্না আসে না, রয়ে যায় অমাবস্যা। বাংলাদেশ মানে অপার জমিন, অফুরান ফলন। যেমন এখন পথযাত্রার দুই প্রান্তেই দেখতে পাচ্ছি দিগন্ত ছোঁয়া লবণের জমিন। এমন জমিন দেখেই মানুষকে, দেশকে নুনের মতো ভালোবাসতে শেখা। লবণ চাষের গল্প পথের অন্য প্রান্তে বলবো। এই মুহূর্তের যাত্রা সুপারি বাগানে। টেকনাফ অঞ্চলে অর্থনীতির বড্ড তেজি মুদ্রা সুপারি। তার আকার ও ফলনই বলে দেয় দেশজুড়ে টেকনাফের সুপারির কদর বৃত্তান্ত। সুপারি কেমন হলো? ভালো। কোন সময়টা বেশি হয় সুপারি? পাকে কখন বেশি? গরম। গরমে পাকে। গরম। তাই বর্ষা। তারপর এই এলাকায় সুপারি কি অনেক সুপারি বাগান? জি জি। হ্যাঁ এখন খুব অনেক। এখন অনেক। জি। সুপারি এই টেকনাফে বা এই এলাকার সুপারি মানে কত বাগান, কত সুপারি হয় কি অবস্থা বলেন তো? এখানে সুপারি ব্যবসাটা আগে কিছু বাগান কম ছিল, এখন সুপারির কিছু দাম হয়েছে যাবে, সবগুলো অন্যগুলো গাছগুলো কাটতে ফেলাই সুপারির বাগান করছে। আচ্ছা আচ্ছা, অন্যান্য যে বাগান ছিল ওই সবজি করতো, তরকারি করতো, অন্য গাছ ছিল সেটা কেটে ফেলছে। জি জি। ফেলে সুপারি লাগিয়ে দিয়েছে। সুপারি সুপারির দাম বেশি দেখে। দেখে
আর আপনার এই সুপারির বাগান করতে খরচ হয়েছে কত? তাই মাসে মাসে পানি দিয়ে প্রায় 1000 টাকা 1500 টাকা করে কারণে বিল উঠে। আর যখন করেছিলেন তখন সব আমাদের টাকার মানতে ছিল, তাহলে প্রায় ধর 20-40 হাজার লাগছে। ও 17 বছর আগে 40,000 টাকা লাগছে। আর এখন আপনি বছরে 4 লাখ টাকা পান। এইখানে সুপারির হাট আছে? আছে। তা আপনারা হাটে নিয়ে বিক্রি করে দেন না। তাহলে ব্যবসা করে আছে, আবার তুলে যাবো ওখানে হাট বাজার বেশিও। ও আপনি হাটে নিয়ে যান না? না, আমার হাটে নেওয়ার লোক আলাদা। আলাদা, আপনি এখানকার পাইকারের কাছে দিয়ে দেন? পাইকারি দিয়ে যাই। আপনি কিভাবে বিক্রি করেন? ফোন হিসাবে। কত করে বিক্রি হয় এক পণ এখন? এক পণ ছিল হইলে মনে করে 60-70 টাকা চলবে। এটা আমার, এটা 60-70 টাকা চলে। 400 টাকা চলে এক পণ? এক পণ। আপনাদের এই টেকনাফের সুপারির বাজারটা কত বড়, মানে কত টাকার লেনদেন হয়? প্রতি সপ্তাহে তো কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়। আপনি কত টাকার সুপারি কিনেন প্রতি হাটে? সপ্তাহে 15 থেকে 20-30 লাখ। টেকনাফের যে সুপারি, সেই সুপারির সঙ্গে অন্য জেলার সুপারির তফাৎটা কি? টেকনাফের সুপারি চেয়ে অন্য জেলার সুপারির তফাৎটা হলো আমাদের এই সুপারিটা সুস্বাদু, টেকনাফের সুপারিটা, আর সাইজের ফলটা অনেক বড়, আকারেও বড়। হ্যাঁ, তা আপনারা এই যে সুপারি কিনে কি বিদেশেও পাঠান না? না, আমরা সারা দেশে পাঠাই। এখন বিদেশে যারা এই করে, তারা ইনপুটার যারা থাকতে পারে, তারা ওখান থেকে কিনে নিয়ে যায়। নগদ টাকা দিয়ে কিনে? হ্যাঁ, নগদ টাকা দিয়ে কিনি। অনেক সময় কিছু আমাদের এই দীর্ঘদিনের ব্যবসা, তার মধ্যে কিছু বাকিও আমরা সামান্য কিনি, নগদ বাকির উপরে কেনা বেচা আমাদের। আর এই যে ব্যাংকের মাধ্যমে করেন না মোবাইল ব্যাংকিং? আমরা ব্যাংকের মাধ্যমে অনেকটা লেনদেন করি। যখন ব্যাংকিং আওয়ার থাকে না, ব্যাংকের সময় যখন শেষ হয়, তারপরে এই লেনদেনটা কীভাবে চলে? কারণ আপনার বাজার তো অনেক রাত পর্যন্তই চলে, তখন টাকা লেনদেনটা কীভাবে হয়? যদি আমাদের কিছু টাকা আপনার প্রয়োজন মনে করি আমরা, হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে আমাদের লাগে, তখন আমরা এই যে বিকাশের মাধ্যমে ওই টাকাটা নিই আর কি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। পুলিশের কর্তা ধীরাজ ভট্টাচার্যের আত্মকথা যখন পুলিশ ছিলাম পড়ে রাখাইন জমিদার কন্যা মাথিনের প্রতি অনুরক্ত হই। ধীরাজের ভালোবাসার গভীরতার সঙ্গে এই কূপের তুলনা চলে না, বরং সংশয় জাগে মাথিনকে ঘিরে ধীরাজের প্রেম না মোহের কুয়াশা তৈরি হয়েছিল। মাথিনের প্রেম সত্য ছিল, তার প্রমাণ মাথিন জীবন দিয়ে রেখে গেছে। কিন্তু এই কূপে এসে মাথিন প্রেমিক হিসাবে দুঃখ নিয়ে ফিরছি। এখানে ধীরাজের ছবি থাকলেও মাথিনের কোনো ছবি বা অবয়ব রাখা হয়নি। আমরা এখন নাফ উপকূলে। নাফ নদীর দুই বাহুভূমির মধ্যে সম্পর্ক বাণিজ্যের। এপার ওপারের মধ্যে পণ্যের আদান প্রদানে মুখর ছিল দুই পারের বন্দর। টেকনাফের সঙ্গে বাণিজ্যের সুতোয় গাঁথা ছিল মংডু ও আকিয়া। দূর রেঙ্গুন বা ইয়াঙ্গুন থেকেও পণ্য আসত, কিন্তু এখন মিয়ানমারের ঘরোয়া বিরোধে আমদানি রফতানির মুখরতা থেমে গেছে।
22-23 অর্থ বছরে আমাদের এই বন্দরে পণ্য আসছে মোট 1,88,000 মেট্রিক টন। তার বিপরীতে রেভিনিউ এসেছে হলো 640 কোটি। লাস্ট অর্থ বছরে আমাদের ওই যুদ্ধের প্রভাবে আমাদের পণ্য আসছে মাত্র 68,000 মেট্রিক টন। গত বছর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত 40,000 মেট্রিক টন পণ্য আসছে, আর এই বছর 4 মাসে মাত্র আসছে 6,000 মেট্রিক টন। রেভিনিউ আসছে গত বছর 4 মাসে 202 কোটি, এই বছর 4 মাসে মাত্র আসছে হলো 43 কোটি। কি ধরনের পণ্য এখানে আসে? সচরাচর আসে হচ্ছে আপনার আচার, সুপারি, তারপরে শুটকি, থানাকা মাটি, কাঁচা মাছ, এই জাতীয় পণ্য। কাঠও দেখছি আমি। কাঠও আসে। আর আমাদের এদিক থেকে বাংলাদেশ থেকে কি যায় মিয়ানমারে? এখান থেকে আপনার নিত্য নৈমিত্তিক জিনিস অর্থাৎ সিমেন্ট, তারপরে রড, আপনার প্লাস্টিক, তারপরে নিম্নমানের কিছু গেঞ্জি, এই জাতীয় পণ্যাদি যায়। এমনিতে তো আমাদের এখানে আসতো এই মংডু থেকে, তাই না? হ্যাঁ। এখন কি এটা মংডুটার ব্যবহার হচ্ছে না? মংডুটা ব্যবহার, মংডু এবং আকিয়াবে একদম পুরোই আপনার যুদ্ধ বিধ্বস্ত একটা শহর। এখন পণ্য যেটা সরকারিভাবে আসলে আমাদের এই বন্দরে যেটা আসে এখন, সেটা হচ্ছে আপনার রাজধানী রেঙ্গুন থেকে আসে, এবং সেটা ইয়াঙ্গুন থেকে, এবং সেটা প্রায় 3-4 দিনের একটা পথ চলার বিষয়। তো এখানে আমাদের দেশে শাহপুরী দ্বীপের থেকে শুরু করে এই পর্যন্ত যে ওদের দেশে যে বিদ্রোহী আছে, কয়েকটা পক্ষ আছে, তারা ওই সরকারি প্রণোদনায় যে জাহাজগুলো আসে সেটাকে প্রচণ্ড তারা বাধা তৈরি করে। নির্বিঘ্নে যদি আপনার পণ্যবাহী জাহাজ যদি এখানে আসা সুযোগ তৈরি করা কোনো সুযোগ হয়, তাহলে এখানে আপনার খুবই সম্ভাবনাময় একটা বন্দর। এখান থেকে আপনার রেভিনিউ অনায়াসে অনেক সরকার রাজস্ব পাবে বলে আমরা মনে করি। বঙ্গোপসাগরের নাকছাপি বলি সেন্ট মার্টিনকে। সমুদ্রের বুকের ছোট এই প্রবাল দ্বীপের সৌন্দর্য তাড়া করে বেড়ায় দেশি বিদেশি পর্যটকদের। সেন্ট মার্টিন এবং তার বাহুলগ্ন ছেড়া দ্বীপে যাওয়ার ঘাট ছিল টেকনাফ। দ্বীপ যাত্রাকে কেন্দ্র করে পর্যটকে মুখর টেকনাফ এখন স্তব্ধ। পড়শির ঘরোয়া বিবাদে নাফ হয়ে সাগর পাড়ি দেয়া বিপদ। তাই পর্যটন জাহাজ ঘাটের পন্টুনে নেই শোরগোল। কতদিন যাবত বসে আছেন আপনারা? আমরা বসে আছি আপনার প্রায় 1 বছর প্লাস। গত আপনার মার্চের থেকে জাহাজ এখানে চলাচল ছিল। জাহাজ মার্চের আগে দিয়ে আপনার গন্ডগোলের কারণে জাহাজটা মূলত বন্ধ করা হয়েছে। তো আমরা মনে করছিলাম জাহাজটা যা গত বছর যা হয়েছে এবছর আমরা জাহাজটা নিয়ে আমাদের বউ বাচ্চা নিয়ে আমরা সবাই মিলে ফ্যামিলি নিয়ে আমরা খাবো। আমরা প্রায় এখন 2 লক্ষ 3 লক্ষ এই টেকনাফি ঘাটের মধ্যে আমরা এখানে আপনার এটার সাথে আমরা সম্পৃক্ত জড়িত আছি। কতগুলো চলতে এখানে 10টা জাহাজ চলে। 10টা জাহাজ চলে। এই 10টা জাহাজই বন্ধ? জি, 10টা জাহাজে বন্ধ, প্লাস আপনার কক্সবাজার থেকে 2টা জাহাজ, আপনার চট্টগ্রাম থেকে একটা জাহাজ, মূলত সব জাহাজে বন্ধ করে রাখছে। তা সুতরাং এই যে টেকনাফে পর্যটন আসাও কমে গেছে নাকি? জি জি, মানে পর্যটক আসা কমে গেছে। এখন এই পাহাড়ও বন্ধ, নদীও বন্ধ, কোনো দ্বারে ছেলেবেলে যাওয়ার রাস্তা নাই। তো এই জন্য তারাইও মানে রোজগার বন্ধ হয়ে গেছে। জি, রোজগার বন্ধ। এখন তারা রুট চলে নাই, দরিয়া চলে নাই, নদী চলে নাই, মাছ মারা নাই, সব লোকরা চলার সমস্যা। এই জন্য ছেলেবেলেরা আমরা কন্ট্রোল রাখার জন্য এই জাহাজটা চলার জন্য আমরা বর্তমান সরকার থেকে আমরা চাই। টেকনাফের অর্থনীতির অন্যতম প্রধান মুদ্রা হচ্ছে পর্যটন, কিন্তু সেন্ট মার্টিনে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় সেই মুদ্রাটি এখন অচল হয়ে পড়ে রয়েছে। ভ্রমণে যেমন আনন্দ, তেমন ভোজনে পরিতৃপ্তি। পর্যটকরা যেখানে অবসর বা আনন্দ সময় কাটাতে আসেন, সেখানকার খাবার নিয়েও তাদের কৌতূহলের শেষ নেই। চেখে দেখতে চান স্থানীয় খাবার বা রন্ধন। আর খাবারের পর মানুষের মাঝে বিনোদিত হবার
তাড়নায় আসে জোয়ার। সাগর পাড়ে সেই জোয়ার যেন আরও উছলায়। এখানে কিন্তু মেরিন ড্রাইভ রোডটা হওয়ার পর থেকে এখন এই ট্যুরিস্টদের আনাগোনা আগের থেকে অনেক তুলনামূলক অনেক বাড়ছে এখন। মেরিন ড্রাইভের জন্য? জি মেরিন ড্রাইভ রোডের কারণে ট্যুরিস্টরা কক্সবাজার থেকে আসলে সময় নিয়ে আসে মেরিন ড্রাইভ রোডটাও টেকনাফের দিকেও ঘুরে যাবে। আসে সকালে আসে বিকাল টাইম সহ ঘুরে জিরো পয়েন্ট ঘুরে সবাই ব্যাক করে আর কি। পর্যটকেরা আসে তাদের খাবারের পছন্দের তালিকা কি থাকে? আমাদের এখানে হচ্ছে আসলে বিচ এরিয়ার সাগরের এরিয়া, এখানে হচ্ছে সবচাইতে ফার্স্ট চয়েস থাকবে সবার সি ফুডের আইটেমটা, আপনার প্রন, ক্র্যাব, তারপর হচ্ছে আপনার জাহাজের একদম ফ্রেশ প্রতিদিনের ডেলি একদম ফিশ আসে, মানুষ ওটা উপভোগ করার জন্য বেশি পছন্দ করে। মাছ খুব পছন্দ করে, মাছটা খুব পছন্দ করে এখানকার জন্য। পর্যটকদের সাথে তো আপনাদের কথা, পর্যটকরা কি চায়? সবার ইচ্ছা মেরিন ড্রাইভের এই রুটটাতে কিছু রিসোর্ট বা হোটেল এগুলো হোক, এটা সবাই চায় আর কি, সবার আশা এটাই। মানে থাকতে চায় সে টেকনাফে, কিন্তু থাকার পরিবেশটা এখনো টেকনাফে তৈরি হয়। আই বাত নকাইম গুসাওয়ো মার মনর জ্বালা, পারাই লাগো বেকুন সুন্দর আর বোয়া খালা। আই বাত নকাইম গুসাওয়ো মার মনর জ্বালা, পারাই লাগো বেকুন সুন্দর আর বোয়া খালা। আই সাইলাম দেহে আবুলা বারো বুড়া বাসনি, আর বাপরে কইলাম আরে আনি দিবানি, আরে বিয়া গড়াইবানি। আই সাইলাম দেহে আবুলা বারো বুড়া বাসনি, আর বাপরে কইলাম আরে আনি দিবানি, আরে বিয়া গড়াইবানি। আল্লাহ এনে রওজান আল্লাহ এনে রওজা নতুন সুস্তুটা খালা, আর মন জ্বালা আই ভাত না খাইও গুসাওয়ো মার মনর জ্বালা, পারাই লাগো বেকু সুন্দর আর বোয়া খালা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সমুদ্রের কাঁধে হাত রেখে পথ চলা বেশ উপভোগ্য। হেমন্তের শেষ বিন্দু রোদের তাপ কঠোর হতে জানে না, বরং চারদিকে প্রেমজ আলো ছড়িয়ে রাখে। কূলে আশ্রয় পড়া উর্মি, উপকূলের বৃক্ষ, জনপদ, সর্বত্র সে আলোর মাখামাখি। সাগর জলে চোখ পাতলেই দূরে মাছের নৌকা, ট্রলারের রেখা দেখা যায়। কেউ দিনে গিয়েই দিনেই ফিরছে, কেউ ফিরছে দিন সাথে কাটিয়ে। কূলে নৌকা ভরাট মাছের অপেক্ষায় স্বজনেরা। তবে চোখ আনন্দে ভাসে সড়কের উপর রাখা মাছ ধরার নৌকা বা ট্রলারের নকশা এবং রঙিন সাজ দেখে। কি অবস্থা ভাই? আপনাদের নৌকা কতগুলো এদিকে? এই যে এই নৌকাগুলো মাছ ধরার কত? 100 নৌকা। প্রতিদিন যায় কয়টা এই 100-র মধ্যে? মানে 80টা যাই, 90টা যাই, 70টা যাই। আর যদি মাছ সবাই ফাইলে সবাই যেতে আছে, একটা করে রাখবো না। তা নৌকাগুলি যে এত সাজান কেন, এত সুন্দর? এটা না, এটা হইলে সাধারণ পতাকা একটা চিহ্ন। আচ্ছা, আর এই নৌকাগুলি বানায় কোথায় আপনাদের? এদিকে না? আচ্ছা। এই যে মাছের যে ট্রলারগুলো আপনারা তৈরি করেন, এই তৈরি করতে কত সময় নেয়? 15 দিন 18 দিন, মানে গ্যাসের আর সময় রে, অথবা 15 দিন 20 দিন সময় যায়।
কি কাঠ দিয়ে বানান এগুলো? এগুলা গরজন গাছ, তেসল গাছ, মানে পাড়ার গাছের এলাকার গাছ নিয়ে ওগুলা তৈরি করে। কতদিন টিকে এগুলো? টেকসই এগুলা এই 5 বছর 4 বছর যদি সমুদ্রে যায়? জি জি জি। সমুদ্রে গেলে 4-5 বছর। আর নদীতে? ওই নদীতে হইলে 7-8 বছর যাইব। নদী একটু বেশি যায়। জি জি। সব ট্রলি দেখলাম এই নকশার। হ্যাঁ, নকশাটা এরকম কেন করেন? বর্ষাকালে মানে বড় বড় ডিবই, সেই জন্য এইটা মানে কি এইরকম ডিজাইন করতে হয়। আর নদীটা মানে ডিবইটা কাটা না যায়, ঢোকে যাওয়া যায় না, নৌকা ডুবে যায়। জি জি। ও আজকে কিন্তু নদীর গুলি তো আর এরকম হয় না, নদীর জন্য তো দরকার না হয় না, না, দরকার নাই। শুধু যেগুলো সমুদ্রে যাবে। জি, সমুদ্রে যাবে এটা। আমাদের দীর্ঘ পথের আছে চুম্বক শক্তি, মনে হয় এগুচ্ছে না, একই পথে ঘুরছি। পথ কখনো কখনো পথিককে ছাড়তে চায় না, কিন্তু তারপরও কিছু গল্প কিনে নিয়ে যায় আপন কোলে। মানুষের যাপনের গল্পেরও তো মায়া আছে। নীলা গ্রামের রাখাইনদের গল্পের মায়ার সেই গ্রামে যাওয়ার টান তো থাকবেই। এখন এই রাখাইন সম্প্রদায়ের কত পরিবার এই স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত? আচ্ছা, আপনার মূলত হচ্ছে আপনার আমাদের এই নীলা চৌধুরীপাড়া এরিয়া আছে, এখানে আছে আপনার 130টি পরিবার আছে, কিন্তু প্রতিটি ঘরে কিন্তু একজন না হয় একজন আছে, অনেকের বাড়িতে 2-3 জন এরকম আছে। ব্যবসাটা কেমন চলছে এখন? ব্যবসা হচ্ছে একটু তেমন ভালো না আর কি, বলতে গেলে এক পর্যায়ে মন্দা। আপনার রোহিঙ্গার আছে চোরা পথে, কিন্তু আপনার স্বর্ণে ঢুকে অলরেডি, কিন্তু এটা যে আপনার তৈরি করা, হ্যাঁ তৈরি করা চলে আসছে আপনার ক্যাম্পে কিন্তু এটা ফেরিওয়ালার মতো বিক্রি করে অনেক সময়। এক পর্যায়ে আপনাদের কাছে মানে অর্ডার আসে কম। আর মূলত হচ্ছে আপনার আমাদের সরকারের যে আপনার এই ভ্যাট ট্যাক্স, এটাও তো মানে কর ফাঁকি দিয়ে এটা করতেছে, কিন্তু আমাদের কিন্তু প্রতিনিধি কিন্তু আমাদের দিতেও হচ্ছে, কিন্তু হ্যাঁ এটা একটা ওদের সঙ্গে একটা প্রতিযোগিতার মধ্যে আর কি। রাখাইনদের মধ্যে যে তাঁতের যে প্রচলনটা ছিল, ঘরে ঘরে তাঁত ছিল, সেই তাঁতটা এখন আর আমি দেখছি না। এখন বলতে গেলে আমরা তাঁত বানাই না, কারণ হচ্ছে যে আমাদের তাঁত বানানো নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়ে, আর এটা নিয়ে আর পোষায় না। আমরা পরিবারটার সংখ্যা বেড়ে যাচ্ছে, ওইটা ব্যবহার করে না এই যুগে মানুষরা আর কি, বলতে গেলে এখন তাঁত একদম উঠেই গেছে। হ্যাঁ, উঠে গেছে সব। এখন আপনারা কি কাজ করেন তাঁতের পরিবর্তে? তাতে পরিবর্তে আমরা বলতে গেলে কিছু কিছু লোকেরা স্বর্ণের কাজ করে, আর কিছু কিছু ওই নদীতে যায় মাছ ধরে, আর কিছু কিছু পাহাড়ে যায়। এখন তো পাহাড়ে যেতে পারে না, বলতে গেলে একদম পারে না। আর যে কোনো কাজ দিন মজুরি কাজ করে বেশিরভাগে। মানে রাখাইনদের জীবিকা পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, ফুল পরিবর্তন হয়ে গেছে পেশার। আর কি কি পেশায় গিয়েছে রাখাইনরা? মেয়েরা কি কি কাজ করছে এখন? মেয়েরা এখন বলতে গেলে কাপড় সেলাই করে বেশিরভাগে, আর বিউটি পার্লার করে, আর লেখাপড়া কষ্ট করে লেখাপড়া করে এনজিও সংস্থাতে চাকরি করে বেশিরভাগে। আর ছেলেরা? ছেলেরা তেমন লেখাপড়া করে না। তোমরা কোন স্কুলে পড়ো? নীলা বারুই সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোন ক্লাসে পড়ো?
ক্লাস 3। আর আমার ফুটবলারটা কই? ফুটবলার ওই যে, শোনো শোনো শোনো, এদিকে আসো, এদিকে আসো, আসো 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 আসো। আচ্ছা, তুমি ফুটবল খেলা দেখো? কার খেলা পছন্দ করো? মেসি। আর আমাদের মেয়েদের খেলা দেখো না? তোমরা দেখেছো মেয়েদের খেলা? হ্যাঁ, দেখেছো? এই ফুটবলারদের কি হবে? ও, তুমি হবে? আমি পারবো। তুমি কি পারবে? তুমি কি আর্জেন্টিনা না ব্রাজিল? আমি ব্রাজিল, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ও, তুমি ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ও পর্তুগাল। রোনাল্ডো খেলা দেখেছো? হ্যাঁ। কোথায় খেলো তোমরা ফুটবল? মাঠে খেলে। মেয়েরা খেলো না তোমাদের সাথে? না। কেন? খেলতে পারে না। হ্যাঁ, না, ওরা খেলো তো, ওরা চ্যাম্পিয়ন হয়ে আসছে, মেয়েরা চ্যাম্পিয়ন হয়ে আসছে। টেকনাফের অর্থনীতির অঙ্ক বদলে গেছে যখন এই অঞ্চলে রোহিঙ্গাদের ভিড় বাড়তে শুরু করে। আমরা সার্বিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে অর্থনীতির যে সংকটটি তৈরি হয়েছে, আমরা দেখেছি যে অনেক অনেক কাজের জায়গায়, অনেক ব্যবসার ক্ষেত্রে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে টেকনাফে। সেটা হচ্ছে এই রোহিঙ্গাদেরকে কেন্দ্র করেই। পাশাপাশি হচ্ছে মিয়ানমারের যে একটা নিজস্ব যে এক ধরনের অভ্যন্তরীণ যে রাজনৈতিক যে সংকট, তারও একটা প্রভাব পড়েছে এই টেকনাফের পর্যটনে। কারণ পর্যটন কিন্তু টেকনাফের স্থানীয় বাসিন্দার একটা বড় জীবিকা। এবং এই যে রোহিঙ্গা, মিয়ানমারের নিজস্ব সংকট, এগুলো কিন্তু এই জনপদে এক ধরনের একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে, যে কারণে পর্যটকরা আসতে পারছে না, নতুন ব্যবসা অনেকে শুরু করতে পারছে না। সব কিছু মিলিয়ে যদি আমরা বলি, রোহিঙ্গাদের প্রবেশের পর থেকেই এই এলাকার, এই অঞ্চলের অর্থনীতির কিন্তু অঙ্ক বা আমরা যদি বলি হিসেবটি বদলে গেছে। কি নাম? ইলিয়াস। ওই পারে কোথায়, মংডু না আকিয়াব, কোথায়? তা মংডু থেকে চলে আসলেন কেন? লড়াই চলে, মারামারি হয়ে পার হয়ে আসলেন কিভাবে? নগল আসি। হ্যাঁ, নগল লোকা দিয়ে রাতের অন্ধকারে চলে আসছেন। আপনি এই বাংলাদেশে আসছেন কতদিন? 7 বছর পার হয়ে। ও, 7 বছর যাবত এখানে আছেন? আচ্ছা আচ্ছা। তারপর বিয়ে শাদী কি এখানে করছেন না মংডু থেকে করে আসছেন? বার্মাতেই করছেন। সরকারের ভাতা পান না? সরকারি বাধা পাইনি। তাহলে কি এই দোকানের উপরে চলে? ফ্যামিলি ন চলে, এমনি বসে তাই কি করিও না, তাহলে ফ্যামিলি চলে কিভাবে? আপনার বাচ্চা কাচ্চা কয়জন? বাসা আছে 2টা। আমার ফ্যামিলি টোটাল 6 জন আছে। আচ্ছা, আমার আম্মা আছে, ভাই আছে। তাহলে তাহলে খাওয়া পড়া চলে কিভাবে? এই দোকান দিয়েই চলে? দোকান থেকে চলে না। তাহলে আর কি ইনকাম আছে বলেন? আমাদের কোনো ইনকাম নাই। কেমন আছেন আপনি? পোলাপান কজন? 7 জন আছে, বাপ নাই। বাপ নাই? বাপ কই গেছে? মরে গিয়ে গাড়ি শিখে কিভাবে? রাস্তা খারাপ হয়ে। স্বামী মারা গেছে রাস্তা পার হইতে যেয়া? হ্যাঁ, আর আপনার বাচ্চা কজন? 4 জন। তো এই 4 জনের খাওয়ান কিভাবে? তোকে মেহনত করে চলে দিরা, তো রাশন কদুন দে। হ্যাঁ, রাশন দে। ও রেশনে চলেন, রেশনে চলেন। কত ঘর থাকে, কতগুলি পরিবার থাকে? আর ইয়াত এক মাঝে মাঝে 221 ঘর। জনসংখ্যা কত 221 ঘরের? 1200 মানুষ থাকে। তারা এখন কি করে, মানে তাদের রোজগার কি? ক্যাম্পের বাইরেও তো আপনারা যে কাজকর্ম করছেন। হ্যাঁ, কেন অনেকে নাকি বাইরে যা কাজ করছে? বাইরে যাইরা নিজাম আমার 70 করে ধরা হইলে তারা অদতে অ্যাকশন লব। কম হ্যাঁ, সকাল, হ্যাঁ বলেন তো।
আচ্ছা, সকালে কাজ করতে যায়, বিকালে ফেরত চলে আসে। বাড়ি যে কি কাজ করে? ধান কাটে, মানে জোগালি খাটে। ধান আসে না, ধান কেটে আসে না, এগুলা করে সাজবে, এগুলা করে না গ্রামে। সকালে কত পায়? 400 টাকা 400 টাকা মতো পায়। আচ্ছা, রোজগার মানে দিনমজুর হিসাবে পান। আর আপনাদের সাথে এই যে আপনাদের মোবাইল ব্যবহার করেন কোন নেটওয়ার্ক? না, এটা ম্যাচ করা মোবাইল। একচিলতে বাজার কুতুপালং। রোহিঙ্গাদের ভিড়ে সেই বাজার এখন বিস্তার পেয়েছে গঞ্জ আকারে। দিবারাত্রি সরগরম। দোকান কতদিনের? আজকে 18 বছর। মানে কুতুপালং বাজারটা কিরকম ছিল একটু আপনি যদি একদম স্লোতে বলতে 80-90 টাকার দোকান ছিল, এর পর আস্তে আস্তে বাড়লো। মাত্র 80-90টা দোকান ছিল। এখন দোকানের সংখ্যা কত? অনেক এখন তো 1000 হবে, 1000 থেকে বেশি হবে, 2000 2500 হবে। 2000 রোহিঙ্গারা হচ্ছে আপনাদের ক্রেতা? হ্যাঁ, আমাদের ক্রেতা। তারা যে এই যে আপনাদের এখানে মালামাল কিনে, হ্যাঁ, তাদের তো রোজগার নাই বা কম। হ্যাঁ, কিভাবে কিরকম ক্রেতা আপনাদের? তারা ধরেন ওই মাঝে মধ্যে তারা যেগুলো পণ্য বেশি পায় তারা আবার বিক্রি করে ফেলে। তারা তো অনেকদিন যাবত আছে, তারা কেউ মালিক হয় নাই দোকানের? অনেক আছে। তাই মানে রোহিঙ্গারা মালিক হয়ে গেছে? রোহিঙ্গারা মানে ভাড়া নিয়েছি। আচ্ছা, মানে এরকম কতজন রোহিঙ্গা এখানকার দোকানের মালিক হয়েছে? এখানে কমপক্ষে 200-250 কম না, 250-300 হবে। আচ্ছা, তারাও দোকান এখন দোকান পরিচালনা করতেছে। আচ্ছা, বা ওরা অনেক ধরনের কর্মচারী হিসেবে কাজ করছে। আমার দোকান আছে কর্মচারী রোহিঙ্গা। কুতুপালং বাজারটা এখন তাদের অধীনে আসছে আর কি, এটা বলা যায়। তুমি যেমন করে ডাকো, পথ ঠিক তোমার মতো করেই ডাকে। শাহপুরের দ্বীপের পোয়া মাছের চোখে যে আলো দেখা, বাতিঘরের সে আলোতেই ভাসে ভোরের বালুকা বেলা। তুমি যেমন করে কথা বলো, অঘ্রাণের ধান তেমন ঘ্রাণই ছড়ায়। তুমি যেমন করে পথের সঙ্গে পরিচয় করিয়ে দাও, পৌঁছে দাও এক সুন্দর থেকে আরেক সুন্দরের কাছে। রাখাইনকোনা মাথিন ভালোবেসেছিল সেই সুন্দরকেই। পথের মতোই মাথিনের প্রেম সত্য। পথ কখনো পথ হারায় না। যেমন তুমি কখনো লড়াই ছেড়ে যাও না, থাকো পথেই, কথা বলো যেমন করে কথা বলে 56,000 বর্গমাইল।